অভিজিৎ, অভিজিৎ, ওই শুনতে পাচ্ছ না? কে রে তুই? তুই আমার বাড়িতে কি করছিস? অভিজিৎ, টনি, তুমি এখান থেকে পালাতে পারবে না। তুমি এখানে নজরবন্দি আছো, এই ঘরের ভেতরেই থাকতে হবে, বুঝেছো? টনিকে তার কাজ করতে দে। যদি আমার রাস্তাতে বাধা দিস তাহলে জীবনটাও হারাবি তুই। চল এবার যেতে দে। বাড়ির বাইরে না, ভেতরে। হাত সরা, হাত সরা। তোকে তো বললাম যে আমাকে তুই বাধা দিস না। আমার মাথা গরম করিস না। আমার কাজের সময় কেউ বাধা দিতে পারবে না আমায়। চল। টনি, তুমি কোথাও যাবে না, এখানে, এখানেই থাকবে তুমি, বুঝেছো? কি বললি? টনির গায়ে হাত তুললি তুই? টনির গায়ে হাত তুললি তুই? অভিজিৎ, 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 স্যার দয়া, কি হয়েছে? কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে। দয়া। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। ঈশানার ফোন রেকর্ডে ডক্টর তানিয়ার নাম কয়েকবার এসেছে। আপনাদের মধ্যে কেউ চেনে ডক্টর তানিয়াকে? আত্মহত্যা করার আগে উনি ডক্টর তানিয়ার সাথে দেখা করেছিলেন কি? এই ডক্টর তানিয়া কোনো ডেন্টিস্ট নয় তো? মারা যাওয়ার আগে ঈশানা কয়েকবার একজন ডেন্টিস্টকে দেখিয়েছিল। আমার নাম তো মনে নেই, কিন্তু হতে পারে ইনিই সেই। যতদূর আমার মনে হয় ইনি কোনো ডেন্টিস্ট তো নন। কিছুদিন আগে সিআইডি অফিসার অভিজিৎ এখানে ছিল। ইয়েস ম্যাম। ওই পুরো সপ্তাহে এখানে যারা যারা ছিলেন তার পুরো লিস্ট আমার চাই। আর ওনার থাকার সময় এই লবিতে থাকা সিসিটিভি ফুটেজও চাই। এক মিনিট পজ করুন। এই মহিলাকে যার সাথে অভিজিৎ স্যার কথা বলছে? পুরবি, এই লিস্টটাতে ডক্টর তানিয়ার নাম আছে। উনি এখানেই ছিলেন যতদিন অভিজিৎ স্যার এখানে ছিলেন। মনে হচ্ছে ওই মহিলাই। কি নাম এই মহিলার? ম্যাম ডক্টর তানিয়া সপ্তাহখানেক ধরে এখানেই ছিলেন। স্যার, এই তানিয়ার সাথে দেখা করতেই হবে। স্যার, তানিয়া মুম্বাইয়ের প্যারাডাইস হোটেলে রয়েছে। টিকিট পাবো না আমি মানেটা কি? লুক, আমাকে এক্ষুনি ইন্ডিয়া থেকে বাইরে যেতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস। ডক্টর তানিয়া? হ্যাঁ, আপনি কে? ঈশানার বন্ধু, সিআইডি অফিসার পুরবি। পালানো অত সহজ নয়। কোথায় পালাচ্ছেন তানিয়া দেবী? কি কি চানটা কি আপনারা? অভিজিতের সঙ্গে কি করেছেন আপনি? ঈশানা আর অভিজিতের ব্রেনের ওপর আমি এক্সপেরিমেন্ট করেছি। ঈশানাকে আত্মহত্যা করার জন্য আর অভিজিৎকে একটা মার্ডার করানোর জন্য আমি প্রোগ্রাম করেছিলাম। কিভাবে কিভাবে সেই প্রোগ্রামটা করেছেন? আর্টিফিশিয়ালি ইলিউশন স্প্লিট পার্সোনালিটির সাহায্যে আমি দুজনের ব্রেনটাকে সেট করি, আর নিজের সেট করা শিডিউলের অনুযায়ী এই দুজনকেই এরকমভাবে প্ল্যান করেছি যে কোনো রকমের আওয়াজ হোক বা রিংটোন বাজুক, আর যখনই আওয়াজ হোক না কেন ওদের সমস্ত অর্ডারগুলি মানতে হবে যে কোনো উপায়ে। ওই ফোন নাম্বারটা যেখান থেকে ওনার কাছে ফোন আসে, কার নাম্বার সেটা? ওটা একটা পিসিও নাম্বার।
ঈশানাই আমাকে এই নাম্বারটা দিয়েছিল অভিজিতের ব্রেনে ফিট করার জন্য। কি বললেন আপনি? কি বললেন আপনি? অভিজিৎকে এসব করার জন্য ঈশানা আপনাকে বলেছে? হ্যাঁ, আর ঈশানা যে আত্মহত্যা করেছে সেটা কি? সেটার কারণ কি? ওটা আসলে ঈশানা নিজেই বলেছিল আমাকে করতে। হোয়াট? হ্যাঁ, বলেছিল তো ঈশানাই, বাট আই এম শিওর নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারোর হাত আছে, যার বিষয়ে আমি জানি না। কেন? সে কেন এগুলো করবে? হয়তো ওর কোনো দুর্বলতা ছিল। যে করেই হোক অভিজিৎকে ওই পরিস্থিতি থেকে বের করতে হবে। নিয়ে চলো একে। চলো। ও বাইরে বেরোতে পারবে না। কেন? আমি অভিজিতের ব্রেনকে প্রোগ্রাম করেছি। সম্মোহন নয়, যে ইচ্ছে হলো আর ভেঙে দিলাম। আমি অভিজিতের ব্রেনের মধ্যে একটা খুনিকে প্ল্যান্ট করেছি, টনিকে। এটাই হলো সেই আর্টিফিশিয়ালি ইনডিউস পার্সোনালিটি, যেটা আর কোনোদিনও বাইরেই আসবে না। আমি যদি চাই তাহলেও অভিজিৎকে কোনোদিন বাইরে বের করতে পারবো না, কিন্তু আমি যদি এরকমটা করি হয়তো অভিজিৎ পাগল হয়ে যাবে বা ও মারাও যেতে পারে। মানে যখনই ট্রিগার হবে টনি মন্দিরাকে মেরেই ছাড়বে, আরও ততক্ষণ থামবে না যতক্ষণ না সত্যিকারে মেরেই ফেলছে মন্দিরাকে। আর এসবের মধ্যে যে আসবে সেই মারা যাবে। মন্দিরাকে মারার জন্য ট্রিগারটা কি? কি ট্রিগার আছে অভিজিতের জন্য? ঈশানার কেসে ট্রিগার ছিল একটা রিংটোন, আর অভিজিতের কেসে ট্রিগার হলো একটা রিমাইন্ডার টোন, একটা বিশেষ ধরনের বিপ, যেটা আমি অভিজিতের মোবাইলে সেট করে দিয়েছি। হ্যাঁ, অভিজিৎ মন্দিরাকে কিভাবে মারবে? কি প্রোগ্রাম সেট করেছো তুমি বলো? ততক্ষণ মন্দিরাকে ছুরি দিয়ে স্ট্যাপ করতে থাকবে যতক্ষণ না ও মন্দিরের অনেক রক্ত দেখে ফেলছে। কটা নাগাদ প্রোগ্রাম সেট করা হয়েছে? 10টা নাগাদ। মাই গড, 2 ঘন্টা বাকি আছে। গ্রেপ্তার করো একে। জীবনে কখনো ভাবিনি স্যার যে আপনার ওপর অপরাধীর মতো নজর রাখতে হবে। পঙ্কজ, ড্যাম ইট, ফোনটা ধরো। হ্যালো পঙ্কজ, কোথায় ছিলে তুমি? মোবাইলটা ধরোনি কেন? সরি স্যার, আমার ফোন সাইলেন্টে ছিল। স্যার আমি এখানেই আছি অভিজিৎ স্যারের কাছে। শোনো আমার কথা, এক্ষুনি তুমি অভিজিতের ফোনটা সুইচ অফ করো। কি স্যার, ফোন সুইচ অফ করবো? ওর ফোন সুইচ অফ করো যেভাবে আমি বলছি, এখনই, এই মুহূর্তে। অভিজিৎ স্যারের ফোন স্যার? পঙ্কজ, প্রশ্ন করো না, যা বলছি তাই করো। অভিজিতের ফোন বন্ধ করো। দেখো, হাতে আমাদের সময় নেই। অভিজিৎ যে কোনো সময় খুনি হয়ে যেতে পারে। যাও তাড়াতাড়ি। না না, ভিজে গেল, কি করি? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার কোথায় গেলেন? অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, স্যার! তুই আমাকে আটকে রাখবি? হ্যাঁ, আমাকে আটকে রাখবি তুই? টনিকে? হ্যাঁ, টনি আর টনির কাজের মাঝে যে আসবে তাকে মরতে হবে, মরতে হবে তাকে। স্যার, এখানেই চ্যারিটি ইভেন্টটা হবে। আপনারা
এখানেই দাঁড়ান প্লিজ। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রত্যেক বছরের মতো এই বছরের সন্ধ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো মন্দিরা জুয়েলার্স অ্যানুয়াল চ্যারিটি ইভেন্টের জমা করা সম্পূর্ণ টাকাটা দিল্লি ও মুম্বাইয়ের বিভিন্ন অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমগুলিতে দেওয়া হবে। একবার জোরে হাততালি ডিকেসি চ্যারিটির জন্য। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের প্রধান অতিথি আছেন। তিনি আর কেউ না, তিনি হলেন মিসেস খান্না। তাহলে আসুন বন্ধুরা, একটা জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই মিসেস খান্নাকে। মিসেস খান্না, অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার, 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 লাইটস অন। স্যার, স্যার, অভিজিৎ ঠিক আছে? স্যার, স্যার, ওকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি এসো। দরজা খুলুন। মন্দিরা দেবী, টনি তার মিশন কমপ্লিট করেছে, মন্দিরা দেবীকে মারার। আর আমাদেরকে ভরসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে এখানে আনলেন কেন? আমার তো এখন স্টেজে থাকা উচিত। ম্যাডাম, আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যান? রবি, লাইটস অফ। মন্দিরা দেবী, আর আপনার প্রশংসা না করে পারছি না। থ্যাংক ইউ। মম, তুমি ঠিক আছো তো? এসব কি?
আপনারা আমাদের গ্রিন রুমে লক করে কি করতে চাইছিলেনটা কি? আসল খুনি তো অন্য কেউ, তাই না? স্যার, আপনি সবকিছু মায়ের জীবনের ঝুঁকি নিয়ে করেছেন। যদি সত্যিই মায়ের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? এতে তো সত্যি ভীষণ বড় রিস্ক ছিল স্যার, বাট আই হোপ এবার বিপদ কেটে গেছে। বিপদ এখনো কাটেনি, কারণ এই খেলার আসল মাস্টার মাইন্ড এখনো ধরা পড়েনি। গল্প এখনো অনেক বাকি আছে। কি হলো? আমাকে দেখে ভালো লাগলো না? কখনো কখনো খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের অ্যাক্টিং করতে হয়। তার মানে ওনার মৃত্যুর খবরটা নাটক ছিল? আমার মৃত্যুতে খুনি খুব খুশি হয়েছিল যে ও জিতে গেছে, আর ওই সুযোগটাই আমরা কাজে লাগিয়েছি। আমরা মন্দিরা দেবীকে বাঁচানোর চেষ্টা করছিলাম, আর দয়া মাস্টার মাইন্ডের পিছনে লেগেছিল। কিন্তু আসল মাস্টার মাইন্ডটা কে? এই, স্যার, স্যার কেউ এই, পালালো ধরো স্যার। ওকে! অপরাধের রাস্তা সবসময় সংকীর্ণ হয়ে থাকে। তুমি এটাই ভাবছো যে আমরা কি করে জানলাম যে তুমি খুন করেছো? আমরা তো এটা জানতাম যে এই মাস্টার মাইন্ড মন্দিরা দেবীর নিজেরই কোনো লোক। তাই আমার মৃত্যুর পরে আমি সব থেকে আগে এটা খোঁজ নিয়েছি যে আপনাদের মধ্যে কে সে যে অভিজিৎকে চিনতো বা দেখা করেছেন। তারপরে আমার মনে এলো যে ক্রাইম ব্রাঞ্চের সেমিনারের জন্য অভিজিৎ দিল্লি গিয়েছিল। ওই সেমিনারে আসা লোকেদের লিস্ট যখন আমি দেখলাম তখন জানলাম যে কায়রাও গিয়েছিল। ক্রিমিনাল সাইকোলজির স্টুডেন্ট কায়রা। আর তানিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারলাম যে ঈশানাই এই সমস্ত কাজ করতে বলেছে। ওই সময় ঈশানার মা সরকারি হাসপাতালে অ্যাডমিট ছিলেন, আর তার কিছুক্ষণের মধ্যেই ঈশানার মাকে বেসরকারি হাসপাতালে যেখানে অ্যাডমিট করা হয়েছিল সেখানকার পুরো খরচ মিস কায়রা করেছিল। আর সবচেয়ে বড় ক্লু ওই পিসিও, যেখান থেকে অভিজিৎ স্যারের কাছে অর্ডার আসতো। দয়া স্যার সেখানে নজর রেখেছিল, আর সেখানেও তোমাকে দেখা দিয়েছিল। ওকে ফাইন, আই গিভ আপ। মেনে নিচ্ছি যে আপনারা খুবই স্মার্ট, কিন্তু স্যার এই কথাটা তো আপনিও মানবেন তাই না, যে আমিও অনেক স্মার্ট? হ্যাঁ, স্মার্ট তো তুমি বটেই। ক্রিমিনাল সাইকোলজির একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে সৎ মায়ের থেকে নিজের পুরো পরিবারের খুনের বদলা নিতে চেয়েছিল। লোকেদের মস্তিষ্ক নিয়ে খেলা করা আর তাদের নিজের চক্রব্যূহে ফাঁসানো, এটাই এনার বিশেষত্ব। তাই আমি ভাবলাম যে এনাকে এনারই পদ্ধতিতে মেরে দিলে কেমন হয়। সেই কারণেই আমি ঈশানার সাথে দেখা করি, আর তারপর ডক্টর তানিয়ার সাহায্য নিই। শি ওয়াজ ম্যাড, শি ওয়ান্টেড টু ডু অ্যান এক্সপেরিমেন্ট। তারপর আমি ঈশানাকে অনেক বুঝিয়েছি,
অনেক বোঝানোর পরে শি ওয়াজ রেডি। ওই এক্সপেরিমেন্ট নিজের উপর করায়, কিন্তু সামহাউ আই ওয়াজ নেভার কনভিন্সড। আমি সবসময় কনফিউজ ছিলাম যে ওই এক্সপেরিমেন্টটা করতে পারবে না। আর ঠিক ওই সময় আমার সাথে দিল্লিতে অভিজিতের দেখা হয়, আর ওনার সাথে দেখা হওয়ার পর আমি ভাবলাম যে এত সৎ আর ভালো অফিসার থাকা সত্ত্বেও এই এক্সপেরিমেন্ট অন্য কেউ কেন করবে। তারপর আমি আর ডক্টর তানিয়া অভিজিৎকে ব্যবহার করি। আর আমার এক্সপেরিমেন্ট ওর ওপরে করি। আর ঈশানা আমাদের কোনো কাজে ছিল না, তাই ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলি। ডিকে আর ওই দুজন বডিগার্ড, ওরা তোমার কি ক্ষতি করেছিল? ওদেরকে কেন মেরেছো? এটা এই কারণে করেছি যাতে সমস্ত দোষ অভিজিতের উপর চলে আসে। আর অভিজিতের গান থেকে বুলেট নেওয়ার জন্যে টনি ছিল তোর মাথার মধ্যে। হি ওয়াজ দেয়ার। তুমি এতটা নিচে নামতে পারো কায়রা, আমি কখনো ভাবতেও পারিনি। এবার জানতে পেরে গেছো তো? তুমি আমার মা বাবার সাথে, আমার ফ্যামিলির সাথে যেটা করেছো না, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এইসব এই কারণেই করেছি যাতে আমি প্রুভ করতে পারি যে পৃথিবীর যে কোনো মানুষের মস্তিষ্কের সাথে খেলা যেতেই পারে, তা সে যত বড়ই সিআইডি অফিসার হোক। কায়রা, তুমি প্রতিশোধের আগুনে একজন সাহসী অফিসারের প্রাণ নিয়ে খেলেছো, আর তাছাড়াও 4 জন নিরীহ লোকের প্রাণ নিয়েছো। ডিকে, ঈশানা আর মন্দিরা দেবীর 2 জন বডিগার্ডকে। ভীষণ অন্যায় করেছো তুমি। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার, আপনি প্লিজ এসব মনে করবেন না। একটা বাজে স্বপ্ন ভেবে ভুলে যান। বাজে? ভয়ানক। বস, হ্যাঁ বলো সালুকে, বলো। কেস তো সলভ হলো? হ্যাঁ, কেস তো সলভ হলো, কিন্তু কিন্তু কি? বস, অভিজিতের মস্তিষ্কে যে টনিকে প্ল্যান্ট করা হয়েছিল, সে উদ্দেশ্যটা সফল হয়েছে। তারপরে এখন আর কেউ ট্রিগার ধরবে না, ওর কানের সামনে কেউ গান করবে না, যার কারণে অভিজিৎ টনি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বস, কিন্তু কি? বস, কথাটা এই, টনি অভিজিতের মস্তিষ্ক থেকে কখনো যাবে না। কি? টনি অভিজিতের পার্সোনালিটির অংশ হয়ে গেছে বস। কেউ জানে না যে কবে, কখন, কোথায় সামনে এসে যাবে। স্যার,
স্যার, দয়া, কি হয়েছে দয়ার স্যার? এরা বলছে যে আমি নাকি ওকে গুলি করেছি। ওরা মিথ্যে বলছে, আমি জানি যে দয়া। স্যার, আমি জানি না স্যার, আমি কখন দয়া। না অভিজিৎ, তুমি ভেতরে যেতে পারবে না। তুমি দয়ার প্রাণ নিয়েছো, তোমাকে আমরা গ্রেপ্তার করছি। স্যার, যার খুন হয়েছে তার নাম ডিকে, একজন প্রাইভেট ডিটেকটিভ। ওর কাজের লোক লাশটা দেখেছে সকালে। দয়া, এর মুখ তো ক্ষতবিক্ষত, মনে হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একাধিক গুলি করে মারা হয়েছে একে। স্যার, এই রুমের জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় আছে, কিছুই হয়নি। মনে তো হচ্ছে না এখানে কোনো হাতাহাতি হয়েছে। স্যার, এই কাভার্ড আর লকার তো খোলা আছে, আর সব জিনিসপত্র নিজের জায়গায় আছে। দেখে তো মনে হচ্ছে যে কেউ এতে হাতই দেয়নি। স্যার, টাকা আর গয়না যেকে সেই আছে। মনে হয় উনি যা চাইছিল সেটা পেয়ে গেছে। স্যার, গুলি। তিনটে গুলি চলেছে দয়া। স্যার, হ্যাঁ বলো ফেডরিক। স্যার, এই জানলাটার কাজ সরানো হয়েছে, তার মানে খুনি এখান থেকেই পালিয়েছে। হ্যাঁ, একটা কাজ করো ফেডরিক, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলো। স্যার, হ্যাঁ দয়া। হ্যাঁ, ডিকের মোবাইল ফোনটা দেখুন স্যার। মরার আগে ডিকে কোনো সঞ্জয়কে 3 বার কল করেছে। সঞ্জয়? ওই সঞ্জয়কে আপনি চেনেন? না সাহেব।
রাত 1টা থেকে 2:30-এর মধ্যে 3 বার। সঞ্জয় ডিটেল বের করো। স্যার, আর হ্যাঁ দয়া, অভিজিৎ তো এখনো এলো না। তুমি ওকে ফোন করে বলনি এখানে আসতে ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, বলেছিলাম। মনে হয় কোনো জ্যামে আটকে গেছে। জ্যামে আটকে গেছে? ওকে ফোন করো আর বলো এখানে তাড়াতাড়ি আসতে। স্যার, হ্যাঁ। হ্যাঁ দয়া, অভিজিৎ কি বলছে? কোথায় ও? স্যার, মানে ওর শরীর খুব একটা ভালো না স্যার। ও ডাক্তারের কাছে যাবে, তারপর ওখান থেকে সোজা বিউরোতে যাবে। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছি না, অভিজিৎ দিল্লি থেকে আসার পর কেমন অদ্ভুত আচরণ দেখছি ওর মধ্যে। তোমার আমার সাহায্যের দরকার। তোমার? আরে ভাই, তুমি হলে গিয়ে সিআইডি অফিসার। হ্যাঁ, কিন্তু এই কাজটা এটা আমি একা করতে পারবো না। চলো ঠিক আছে, তোমাকে সাহায্য করব, এতে আর কি আছে। চলো চা তো খাওয়া যাক। আরে না, ঠিক আছে, আমি আমি ঠিক আছি। আই মিন, দেখ চেতন, এই কাজটা না, এই ব্যাপারে যেন কেউ কিছু না জানে, বিশেষ করে আমার টিম। আরে এটা আবার কি কথা বলছো? আমরা এতদিনের পুরনো বন্ধু, এইটুকু বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ বলো, কি করতে হবে? কাউকে ফলো করতে হবে, নজর রাখতে হবে, আর এর জন্য তোকে টাকাও দেব। কি কথা বলছো? বন্ধুত্বের মধ্যে টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি মনে করো টাকা দিয়ে দিও। ফলো কাকে করতে হবে? অভিজিৎ, মনে হচ্ছে তুমি ভুল করে ভুল ছবি দিয়ে দিয়েছো। ভুল ছবি আমি দিইনি, একেই তোকে ফলো করতে হবে। এ কোথায় যায়, কি করে, কার সঙ্গে দেখা করে, সবকিছু। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। আর প্লিজ কোনো প্রশ্ন করবি না, যা বলেছি তাই করবি, ব্যাস। ওকে ওকে। হয় অভিজিৎ পাগল হয়ে গেছে, না হলে বিরাট বড় কোনো গেম চলছে। কি কি বলছেন? ও খুন হয়ে গেছে? মরার আগে ডিকে শেষবার ফোনে আপনার সঙ্গে কথা বলেছিল মাঝরাতে। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমার কথাতে একজনের উপরে নজর রাখছিল, কোনো প্রমাণ পেয়েছিল, সেই জন্য আমাকে ফোন করেছিল। হায়ার করেছিলেন কেন?
আমার বস মন্দিরা ম্যাডামের জন্য। মন্দিরা? কুমার জুয়েলার্সের ওনার, বিখ্যাত পেজথি সেলিব্রিটি। আশা করি আপনারা ওই দিল্লির কেসটার ব্যাপারে নিশ্চয়ই জানেন বোধহয়। ও হো 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 হো, মন্দিরা কুমার, মন্দিরা দেবী। ওনার বিরুদ্ধে তো ওনার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর কেয়ারটেকারকে মারার অভিযোগ আছে, তাই না? ঠিক বলেছেন। কিন্তু সঠিক প্রমাণ না থাকার কারণে কোর্ট মন্দিরা দেবীকে ছেড়ে দেয়। আর তার কিছুদিন বাদেই মন্দিরা দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ঈশানা আত্মহত্যা করে নেয়। ও তুই? হাই, আজও লেট হয়ে গেলি না? তাড়াতাড়ি যা, সঞ্জয় স্যার তোর ওয়েট করছে কখন থেকে। ও গড, সঞ্জয় স্যার তো তাড়াতাড়ি কেন চলে আসলেন? এসেও পড়েছেন আর খুব রেগে আছেন। মাই গড, তুই আমার ব্যাগটা সামলা, আমি এক্ষুনি আরে, আসছি। মে আই কাম ইন স্যার? কাম ইন। সরি স্যার, সরি আই এম সো সরি স্যার। কটা বাজে বলো তো তুমি? এটা কোনো অফিসে আসার টাইম হলো? স্যার ট্রাফিক খুব বেশি ছিল। এই ট্রাফিকের কথা বলছো তুমি? রোজ একই কথা বলে যাও তুমি। হ্যাঁ, এই অফিসের বাকি লোকজনও তো ওই ট্রাফিক পেরিয়ে আসে, তাই না? হ্যাঁ বলো কুমার। না না, 30শে ডিসেম্বরের আগে কিচ্ছু করা সম্ভব না। আরে তুমি তো এটা জানো যে 30শে ডিসেম্বরে মন্দিরা ম্যাডামের একটা ইভেন্ট রয়েছে মুম্বাইতে, তার আগে কিছুই করা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। কি হলো? হ্যাঁ, কি হয়েছে নাকি? বাইরে ওভাবে কি দেখছো? আমারই কেবিনের জানলা দিয়ে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা কেন করেছিল সেটা কেউ জানে না। আচ্ছা, মন্দিরা দেবী ডিকে কে কার ওপর কড়া নজর রাখতে বলেছিলেন? ওনার প্রাণ সংশয় রয়েছে। ডিকে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল। প্রাণের ভয় কার থেকে? আসলে কোর্ট থেকে ছাড়া পাওয়ার পরে কেউ ম্যাডামকে হুমকি দিচ্ছিল। আচ্ছা, শুধু ওই হুমকিটা ফোনেই কি? হ্যাঁ, ফোনের মধ্যেই অচেনা নাম্বার থেকে আর টাইপ করা চিঠি পাঠিয়ে। আসলে ম্যাডাম পুলিশের চক্করে দ্বিতীয়বার পড়তে চাননি, সেই জন্য ডিকে কে হায়ার করেছিলেন উনি। তো কিছু জানতে পেরেছে ডিকে? ওর হাতে কিছু প্রমাণ তো এসেছিল, কিন্তু ও সেটা পেন ড্রাইভে সেভ করে রেখেছিল। ওই পেন ড্রাইভটাও আমাকে দিতে চেয়েছিল, সেই জন্যই দিল্লি থেকে মুম্বাই এসেছিলাম আমি। কিন্তু ডিকের বাড়িতে ওর লকারটা খোলা ছিল। আচ্ছা, ওই লকার থেকে পেন ড্রাইভটা চুরি হয়ে যায়নি তো? হতে পারে দয়া। ওর বাড়িতে আমরা একটা ল্যাপটপও পেয়েছি স্যার, হয়তো ওর থেকে কিছু জানা যাবে। মন্দিরাটা কি করে করতে পারলো? পুরো অ্যাকাউন্টটাই বন্ধ করে দিল। নিজেকে কি মনে করেন উনি? সবকিছু কি ওনার ইচ্ছা মতো হবে নাকি? এনারা কারা? সিআইডি। আমরা ওই মানে সঞ্জীবের সঙ্গে দেখা করতে এসেছি। আপনারা দুজন কে? স্যার, ইনি কায়রা, মিস্টার কুমার, মন্দিরা ম্যাডামের মেয়ে। ও স্যার, আর ইনি ম্যাডামের রিলেটিভ মিস্টার সুবীর। আমরা মন্দিরা ম্যাডাম আর ওর ফ্যামিলির সঙ্গে কবে দেখা করতে পারবো? কারণ ওদের প্রাণ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের ওপর। ইনফ্যাক্ট
মন্দিরা ম্যাডাম, কায়রার কাকাতো দাদা শেখর আর ওনার স্ত্রী সবাই আজ রাতেই আসছেন। 30শে ডিসেম্বর কুমার্স জুয়েলার্সের একটা বড় চ্যারিটি ইভেন্ট রয়েছে, তাতে পার্টিসিপেট করার জন্য। তাহলে ঠিক আছে, কালকে সকালেই দেখা হবে। এসব কি হচ্ছে? সিআইডি আমাদের পার্সোনাল ব্যাপারে ঢুকছে